আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। দেশের 1,60,00,000 মানুষ 2 মাসের মধ্যে খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা। তীব্র অপুষ্টির ঝুঁকিতে 16 লাখ শিশু। ঐক্যমত্য কমিশনের একপেশে সুপারিশ জাতির উপর চাপানোর চেষ্টা চলছে বলে বিএনপির অভিযোগ। 1 বছর আলোচনার নামে প্রতারণা হয়েছে মন্তব্য। শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে জামায়াতের দাবি। দেশে ভাইয়াগিরি চলবে না বলছে এনসিপি। রাজনীতিবিদদের অনৈক্যকে দুর্ভাগ্যজনক বলল অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রত্যয়। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে চীনা পণ্যে 10% শুল্ক কমালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের চীন সফর এপ্রিলে। এবং সারা দেশে ছড়িয়ে থাকা নদ নদীতে জলজ জীববৈচিত্র্য পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার উদ্বোধনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। 2 মাসের মধ্যে খাবারের সংকটে পড়তে যাচ্ছে দেশের 1,60,00,000 মানুষ। পাশাপাশি তীব্র অপুষ্টির মুখোমুখি হবে 16 লাখ শিশু। এমন আশঙ্কার কথা উঠে এসেছে সরকার ও উন্নয়ন সহযোগীদের করা খাদ্য নিরাপত্তা ও অপুষ্টি সংক্রান্ত জাতীয় বিশ্লেষণে। সাদি মাহমুদের রিপোর্ট। একদিকে নির্বাচনী তোড়জোড়, অন্যদিকে খাদ্য সংকট। আগামী ডিসেম্বরে দেশে যখন পুরোপুরি চলবে নির্বাচনী ডামাডোল, তখন খাবারের সংকটে থাকবে লাখ লাখ মানুষ। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট, ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য সংস্থার গবেষণায় উঠে এসেছে 13 জেলার 1.5 কোটি মানুষের জন্য খাদ্য সংকট এখন বড় উদ্বেগের বিষয়। সঙ্গে 12 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাবারের চিন্তা। নানা কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে খাদ্য সংকটের ঝুঁকির কারণ হিসেবে দেখা হচ্ছে। সব জায়গাতেই চাপ পড়ছে সাধারণ মানুষের উপর। এমন অবস্থা যে পেটের ভাতটা, নিজের একটা পেটের ভাতে জোগাইতে অনেক কষ্ট হয়ে যেতেছে, ফ্যামিলি তো বাদ। এই অবস্থায় আসলে ম্যানেজ করে নিতে হচ্ছে কোনোভাবে, এই আর কি। চাহিদা মতো চলতে গেলে আমার দৈনিক লাগে 500 টাকা। আমার দৈনিক ইনকাম আছে 300 টাকা। ওই 300 টাকাই আমি চলি। জিনিসপত্রের দাম বেশি, ফ্যামিলি খরচ চালানো বড় কষ্টদায়ক হয়ে গেছে এখন। রাজনৈতিক অস্থিরতাকেও ঝুঁকির একটি কারণ মনে করা হচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশ এক ধরনের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার দিকে যেখানে ছিল এবং খাদ্য সংকটের পরিস্থিতি থেকে অনেক বেরিয়ে এসেছিল, সেখান থেকে নতুন করে খাদ্য সংকটে যাওয়াটি কিন্তু একটি দুর্ভাবনার কারণ। সরকারের প্রোগ্রামগুলোর ক্ষেত্রে পরিবর্তন আনা দরকার। এখন পর্যন্ত সরকার শহরাঞ্চল ভিত্তিক বিভিন্ন ধরনের সেফটি নেট প্রোগ্রাম বা খাদ্য বিতরণ কর্মসূচিগুলো চালু করছিল। এই রিপোর্টে বেরিয়ে আসছে যে 36টি জেলায় যেখানে সংকট দেখা দিচ্ছে, আমরা মনে করি টার্গেটেড ওয়েতে এই জেলাগুলোতে খাদ্য বিতরণ কর্মসূচি সরকার জোরদার করার কথা ভাবতে পারেন। রাজনৈতিক স্থিতিশীলতা এবং খাদ্য নিরাপত্তার বিষয় একসাথে বিবেচনায় না নিলে সংকট আরও গভীর হবে বলে মনে করেন এই গবেষক। অরাজনৈতিক সরকার থাকার কারণে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে এবং খাদ্য সংকটটির সঙ্গেও কিন্তু এর একটা সরাসরি সম্পর্ক রয়েছে। কেননা এর ফলে যেটা হয়েছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক ধরনের স্রোতগতি হয়েছে, অর্থনীতি এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি, ক্ষুদ্র মাঝারি খাতের মানুষ কাজ হারিয়েছে, বেকারত্ব বাড়ছে, দারিদ্র্য বাড়ছে। সুতরাং এই জায়গা থেকে ফিরে আসার জন্য দ্রুত নির্বাচিত সরকার আসা প্রয়োজন। আর সাধারণ মানুষজনের দিক থেকে হয়তো চাওয়া
হবে তারা যেন এক ধরনের রাজনৈতিক পক্ষগুলোর উপরে চাপ সৃষ্টি করেন, যাতে আগামী দিনগুলোতে দ্রুত নির্বাচন উত্তরকালে যেন কাজের সুযোগ সৃষ্টি হয়, উৎপাদনের একটা পরিস্থিতি তাদের অঞ্চলগুলোতে সৃষ্টি হয়। সাধারণ মানুষ বলছেন, দ্রব্যমূল্য কিভাবে বাড়ছে, কৃষক ও নিম্ন আয়ের মানুষ কিভাবে টিকে আছেন, এই বিষয়গুলো নির্বাচনের আগেই রাজনীতিবিদদের আলোচনায় থাকা উচিত। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা বলে অভিযোগ করেছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের নেতারা বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক। ঐক্যমত্য কমিশন দীর্ঘ আলোচনার নামে সময় ক্ষেপণ ও প্রতারণা করেছে বলেও জানান বিএনপি নেতারা। রাহুল রায়ের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছে বিএনপি। বুধবার রাতে স্থায়ী কমিটির বৈঠকের পর সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে দলের অবস্থান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত, ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের আলোচনা ফলপ্রসূ হয়নি বলেও মনে করছেন বিএনপি মহাসচিব। দীর্ঘ 1 বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। ঐক্যমত্য কমিশনের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা এমন প্রশ্ন তুলেন বিএনপি নেতারা। এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে? ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যমত্য সৃষ্টি করা জাতির মধ্যে, অনৈক্য নয়। এখন দেখতে পাচ্ছি আমরা অনৈক্য সৃষ্টি করছে, বিভক্তি সৃষ্টি করছে। সেটার কোনো উদ্দেশ্য আছে কিনা আমরা জানি না। তবে বিএনপি নেতারা মনে করছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, এ নিয়ে কোনো ধোঁয়াশা নেই। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদ ও গণভোট নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারকে যে আদেশ জারির সুপারিশ করেছে তা বৃহস্পতিবার রাত অথবা শুক্রবারের মধ্যেই বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামাতে ইসলামের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামাতের এই নেতা আরও বলেন, জামাত ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চায়। যে সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় জামাতে ইসলামী। জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এটিএম মাসুম ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে, প্রপোজাল দিয়েছে, ইতিমধ্যে 4 দিন পার হয়ে গেছে। আমরা আশা করেছিলাম সময় এবং অবস্থা বিবেচনা করে এই সরকার সাবমিশনের পরের দিনেই একটা আদেশ জারি করবেন এবং সেই আদেশের ভিত্তিতে বাকি যে কাজগুলো আছে গণভোটের প্রস্তুতি সহ এগুলো গ্রহণ করবেন। আজকের ভিতরে হলে খুবই উত্তম, কারণ রাত 12টায় 1টায়ও এরকম আদেশ জারির নজির আছে। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। দলীয় প্রতীক শাপলা প্রশ্নে এনসিপি আপোষহীন জানিয়ে দলের নেতারা অভিযোগ করেছেন গায়ের জোরে প্রতীক নির্ধারণ করছে নির্বাচন কমিশন। রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সেমিনারের নেতারা বলেন, জুলাই সনদ স্বাক্ষর হলেও তা কিভাবে বাস্তবায়ন হবে সেটি স্পষ্ট করা হয়নি। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে তরুণ সমাজ ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। আক্তার হোসেনের রিপোর্ট।
জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি। সেমিনারে এনসিপি নেতারা বলেন, বাংলাদেশে আর আগের ধারায় রাজনীতি চলবে না, তাই জুলাই সনদের বাস্তবায়ন ও আইনি ভিত্তি প্রয়োজন। কোন সংস্কার হবে, কিভাবে হবে, কে বাস্তবায়ন করবে, কবের মধ্যে বাস্তবায়ন করবে এবং সেই প্রয়োগকারী সংস্থা যদি অত তারিখের মধ্যে বাস্তবায়ন করতে না পারে তাহলে সেটার কনসিকুয়েন্স কি হবে, এটা সুস্পষ্ট থাকতে হবে, নাহলে তো বাস্তবায়ন হবে না। কেন বাস্তবায়ন হবে? নোট অফ ডিসেন্ট কোনো গণতান্ত্রিকতার জন্য দেয় নাই। নোট অফ ডিসেন্ট রয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এই যে বিষয়গুলো, এই নোট অফ ডিসেন্ট গুলো তারা দিয়েছেন এই কারণেই যে তারা চান না এই বিষয়গুলো বাংলাদেশে ক্লিয়ার হোক, এই যে নিয়োগ পদ্ধতিগুলো এগুলো বাংলাদেশে গণতান্ত্রিক উপায় হোক, এটাই তারা চান না। এনসিপি শাপলা প্রতীক প্রশ্নে কোনো আপোষ করবে না জানিয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা নিয়েই নির্বাচনের দিকে যেতে চায় এনসিপি। পক্ষপাতমূলক আচরণ বন্ধ না করলে নির্বাচন কমিশন ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন তিনি। গণঅভ্যুত্থানের পরে যদি ইতিহাসে লেখা থাকে প্রথম কোন দল বাংলাদেশে অনৈক্যর জন্ম দিয়েছে সেটা হলো বিএনপি। আমরা একটি নিরপেক্ষ পিএসসি চেয়েছিলাম, কিন্তু বিএনপি ওইখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, কারণ ভাইয়ার কলে সেখানে হলো তাকে নিয়োগ দিতে হবে। সেজন্য বাংলাদেশে আর কোনো ভাইয়াগিরি চলবে না। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন, শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য, গণঅভ্যুত্থানের শক্তিকে চাপা দেওয়ার জন্য যত আওয়ামী লীগকে নিয়ে আসতে পারেন, আমরা আপনাদেরকে বলবো এইসব খেলা বন্ধ করেন। সংস্কার কমিশনে বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্টকে নোট অফ চিটিং বলেও আখ্যায়িত করেন এনসিপি নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য, এটা খুবই দুর্ভাগ্যজনক উল্লেখ করে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দলগুলোর এই বিপরীতমুখী অবস্থানের বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, যত বিরোধিতাই থাকুক না কেন নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন হবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ নজরুল। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশ, জাতীয় বন নীতি সহ বেশ কিছু অধ্যাদেশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের মাধ্যমে কমিশনের ব্যাপ্তি অনেক বাড়বে। দন্তহীন একটা মানবাধিকার প্রতিষ্ঠান ছিল, মানবাধিকার কমিশন ছিল এবং সেখানে সিরিয়াস কিছু প্রবলেম ছিল। এখানে মানবাধিকার কমিশনের নিয়োগ যে পদ্ধতি সেটার মধ্যে ত্রুটি ছিল, কমিশনের যে এখতিয়ার সেখানে মারাত্মক ঘাটতি ছিল। এছাড়াও ওখানে এমন সব লোকদেরকে বসানো হয়েছিল যারা তাদের আইনগত যে ক্ষমতা সেটাও প্রয়োগ করতে পারেননি বা করেননি আর কি। তা আমরা এটাকে অনেক বেশি স্ট্রং করার চেষ্টা করেছি। মানবাধিকার যে কমিশন আছে এটা যেন সত্যিকারে এখতিয়ার সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান হয়। এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, দীর্ঘ আলাপ আলোচনার পরেও এটা প্রমাণিত হয়েছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নেই। আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি এটা হতাশাব্যঞ্জক। তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে। উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। শোনেন, যে যেটা বলো, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব, ঠিক আছে? সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই স্মৃতি জাদুঘর পৃথক জাদুঘর হবে। আগের সরকারের আমলে সারা দেশে তৈরি করা আয়নাঘরগুলো এই জাদুঘরের অধীনে থাকবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেছেন, সমালোচনার কারণে কিছু প্রতীক সংযোজন বিয়োজন করা হয়েছে, যার মাঝে শাপলা-কলি প্রতীক রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকেই শাপলা প্রতীক দাবি করে আসছে। তবে নির্বাচন কমিশন এর আগে চূড়ান্ত করা প্রতীক তালিকায় শাপলা ছিল না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সাথে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা শেষে আক্তার আহমেদ বলেন, বিদেশি পর্যবেক্ষকদের ভিসা পেতে যেন কোনো সময় ক্ষেপণ না হয় তা দেখবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সিনিয়র এই সচিব বলেন, নির্বাচনের দিনে যারা কর্মক্ষেত্রে থাকবেন তারা যেন ভোট দিতে পারেন, সেজন্য আগামী 16 নভেম্বর অ্যাপ উদ্বোধন করা হবে। আমাদের বিরূপ মন্তব্য আমরা শুনেছি। এই বিবেচনায় আগে যে 115টা প্রতীক ছিল তার থেকে আমার যতদূর মনে পড়ে আমরা 16টা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা 119টা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলা কলিটা রাখা যেতে পারে। এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। এবারে ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সী, নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন শেরপুরের ভোটাররা। নির্বাচনে আমি সহযোগ্য এবং সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের সুখ দুঃখ বুঝবার জন্য যে প্রার্থী সবসময় কথা বলবেন, আমি সেই ধরনের প্রার্থী চাই। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে বাংলাদেশে দুর্নীতির একটা বড় বিষয়। দুর্নীতি রোধ করবার জন্য যে প্রার্থী কাজ করবেন আমরা তাকে চাই। আমি একজন ভোটার হিসেবে আমি চাই যে আমার এলাকায় যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তিনি যেন এলাকার উন্নয়ন সাথে নিজেকে সম্পৃক্ত করেন। পাশাপাশি এলাকার যে আমাদের শেরপুর জেলা এমনিতে অবহেলিত, এখানে ভালো রাস্তাঘাট সেভাবে নাই, সেই সাথে স্কুল, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, রেল লাইন এবং মেডিকেল কলেজের আমাদের প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেগুলো আমরা এখনও পাইনি। আমাদের এখানে নীতি নির্ধারক যারা ছিলেন তাদেরও আমরা চাই যে যারা ভবিষ্যতে সামনে নির্বাচিত হয়ে আসবেন তারা যেন এই বিষয়গুলো মাথায় রাখেন। আমরা এমন এক প্রার্থী চাই যে দেশের উন্নয়ন করব এবং কি যাতে সুস্থভাবে আমরা ভোট দিতে পারি, আর আমাদের কমিউনিটি মানে আদিবাসী যাতে কাজ করে দিতে পারে, এরকম প্রার্থী চাই। ভালো হয় ওরে দিমো, কিন্তু আমরা যাতে একটা গরিব মানুষের একটা আলোচনা যাতে অসহায় মানুষের যাতে ভালো হলে দিবার বা কি চলে, যাতে কেন্দ্রের মধ্যে মারামারি সিস্টেম নাও। আমরা এমন প্রার্থী চাই যে প্রার্থী শিক্ষিত, মার্জিত, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত না। এবারে অন্যান্য সংবাদ। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল এ রেজিমেন্ট অফ আর্টিলারির 44তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী প্রধান আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, জিওসি 24 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া এবং AC&S কমান্ড্যান্ট। বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উভয় কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সীমান্তবর্তী জেলা যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে HIV পজিটিভ রোগীর সংখ্যা। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এই সংক্রমণের হার উদ্বেগজনক। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের অক্টোবর পর্যন্ত 40 জনের বেশি এইডসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 25 জনই শিক্ষার্থী। আক্রান্ত শিক্ষার্থীদের বয়স 17 থেকে 23 বছরের মধ্যে। এই পরিসংখ্যান গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যা স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের তথ্য বলছে, চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এইডসে আক্রান্তদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১৪ জন নারী রয়েছে। তাদের মধ্যে ২৫ জনই শিক্ষার্থী। গত বছর মোট ২৫ জন আক্রান্তের মধ্যে শিক্ষার্থী ছিল ১২ জন। সেখানে এই বছর মাত্র ৬ মাসেই সেই সংখ্যা দ্বিগুণ ছাড়িয়েছে। একে ভবিষ্যতের জন্য বড় হুমকি হিসেবে দেখছেন চিকিৎসকরা। বেশিরভাগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী তারাই বেশিরভাগ টেস্ট করে, সাধারণ জনগণ তারা একটু কমে আসতেছে, বিশেষ করে স্টুডেন্ট এবং যারা বিদেশে যারা যায়, মাইগ্রেন্ট, বিদেশ থেকে ফেরত আসে, তারাও টেস্ট করে। বর্তমানে যশোরে ২৫০ শয্যা হাসপাতালে ART সেন্টারে ২২০ জন এইডস আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এই রোগীদের মধ্যে অন্য জেলার মানুষও রয়েছেন। অ্যাওয়ারনেসের পরিমাণটা আরেকটু বৃদ্ধি করতে হবে আমাদেরকে। অ্যাওয়ারনেসটা করলে বাংলাদেশের বা যশোর মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে জনগণের মধ্যে বিষয়টা ছড়িয়ে যাবে। যশোর জেলার জনসংখ্যা প্রায় ৩০,৪৬,০০০। সেই হিসেবে প্রতি ১ লাখ মানুষের মধ্যে প্রায় একজন এইডস রোগী। বিশেষ করে তরুণদের মধ্যে সংক্রমণের ঊর্ধ্বগতি সবাইকে চিন্তিত করে তুলছে। আমাদের আসলে নৈতিক কিছু মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, যারা মনে করি যে আমাদের এই বিষয়ে আমাদের জ্ঞান আছে এবং আমরা এটা সবার কাছে পৌঁছে দিতে পারি যে কিভাবে এটা থেকে বেঁচে থাকা যায় বা সতর্ক থাকা যায়, সেটা আমরা হয়তো দায়িত্ব পালনে সবারই কিছুটা গাফিলতি। বিশেষজ্ঞরা মনে করছেন সীমান্তবর্তী জেলা হওয়ায় এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণেই এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। আল মুকসিদ, চ্যানেল আই। চীনের পণ্যের ওপর শুল্ক ৫৭ থেকে কমিয়ে ৪৭% করেছে যুক্তরাষ্ট্র। সাউথ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধ ও শুল্কারোপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন শক্তিধর দুদেশের নেতা। আগামী বছরের এপ্রিলে ট্রাম্প চীন সফর করবেন বলেও বৈঠক শেষে জানানো হয়। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রথম সামনাসামনি বৈঠক। ১ ঘন্টা ৪০ মিনিটের বৈঠকে চীনের পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দেন ট্রাম্প। এই শুল্ক হার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ও চীন ১ বছরের জন্য বাণিজ্য চুক্তি করেছে এবং এর চুক্তির মেয়াদ নিয়মিতভাবে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। অন্যদিকে চীন বিরল খনিজ ধাতু রপ্তানির বিষয়ে যে বিধিনিষেধ জারি করেছিল তাও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শির সাথে আলোচনার পর ট্রাম্প বলেছেন, শিগগিরই চীনের সাথে বাণিজ্য চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি মহান দেশের মহান নেতা হিসেবে অভিহিত করেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বের দুটি শীর্ষস্থানীয় অর্থনীতির মধ্যে মাঝে মাঝে বিরোধ হওয়া স্বাভাবিক। Some discussions, I think we've already agreed to a lot of things and we'll agree to some more right now. But President Xi is a great leader of a great country and I think we're going to have a fantastic relationship for a long period of time and it's an honor to have you with us. বৈঠকে শি জিনপিং বলেন, বেইজিং আবারও আমেরিকান সয়াবিন কেনা শুরু করতে পারে। তবে জিনপিং এর সঙ্গে বৈঠক শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম আবারও শুরু করার নির্দেশ দেন। তার দাবি, রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতেই এ সিদ্ধান্ত। বৈঠকের পরপরই ওয়াশিংটনের উদ্দেশ্যে বুসান ত্যাগ করেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে শেষ হয় ট্রাম্পের এবারের এশিয়া সফর। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন নদ নদীতে গড়ে উঠেছে বৈচিত্র্যময় জলজ জীববৈচিত্র্য, যা কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও রাখে তাৎপর্যপূর্ণ ভূমিকা। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও মানবসৃষ্ট নানা কারণে বিপন্নপ্রায় দেশের প্রাচুর্যময় নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য, যা বার্তা দেয় অনিশ্চিত ভবিষ্যতের। বিস্তারিত আফরোজা হাসির রিপোর্টে। প্রাচীনকাল থেকে এদেশের কৃষি, অর্থনীতি, যাতায়াত কিংবা পরিবহন খাত প্রধানত নদী নির্ভর। মিঠা পানির এসব নদ নদী দেশের জলজ জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আবাসস্থল।
জলজ প্রতিবেশ ব্যবস্থাকে বসবাস উপযোগী করে তোলে জলজ উদ্ভিদ, যেখানে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পাশাপাশি অবাধ বিচরণ রয়েছে নানা প্রজাতির মাছের। দেশের প্রায় সব নদীতেই সাপ, গুইসাপ, কাছিম সহ বৈচিত্র্যময় গড়নের সরীসৃপের পাশাপাশি রয়েছে শুষ্ক ও ভোঁদরের মতো বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীও। মহাবিপন্ন কাছিম বড়কাইট্টার প্রাকৃতিক আবাসস্থল নদী ও নদী তীরবর্তী এলাকা। খাদ্য ও নিরাপদ আবাসস্থলের সন্ধানে শীতকালে দেশের নদ নদীতে আসে চকাচকি, হাঁস, টিটি, বক, পানকৌড়ি সহ বিচিত্র প্রজাতির পরিযায়ী পাখি। তবে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি নদী দূষণ, নাব্যতা হ্রাস, আবাসস্থল সংকোচন ও খাদ্যের অভাবে বিপন্ন হচ্ছে নদীর জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় নদীকেন্দ্রিক বৈচিত্র্যময় জীববৈচিত্র্য রক্ষায় পরিকল্পিত নগরায়ন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, নদী পুনঃখনন সহ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই। নদীর জীববৈচিত্র্য নিয়ে বিশেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে নিয়ে নিচ্ছি বিরতির পর্যা থাকছে। হারিকেন মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে বন্যা ও ভূমিধসে কমপক্ষে 30 জনের মৃত্যু, বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্ত প্রায় 10 লাখ মানুষ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ক্যারিবীয় অঞ্চলে হারিকেন মেলিসার তাণ্ডবে বন্যা ভূমিধসে কমপক্ষে 30 জনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ও গাছপালা। শুধু জ্যামাইকা নয়, হাইতি এবং কিউবায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে মেলিসা। হাইতিতে 25 জন মারা গেছেন, নিখোঁজ রয়েছেন 18 জন। প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে কিউবার বিভিন্ন অঞ্চল। ঝড়ে বিধ্বস্ত জ্যামাইকার জন্য যুক্তরাজ্য 33,60,000 মার্কিন ডলার জরুরি সহায়তা ঘোষণা করেছে। গত মঙ্গলবার 295 কিলোমিটার বেগে জ্যামাইকায় আঘাত হানে মেলিসা, যা আটলান্টিকের রেকর্ডের মধ্যে অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়। পরে এই ঝড় হাইতি ও কিউবায় আঘাত হানে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। দেশের পর্যটন স্পটগুলোকে দেশি বিদেশি পর্যটকদের কাছে আরও জনপ্রিয় করতে আয়োজন করা হয়েছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। 30 অক্টোবর শুরু হয়ে শেষ হবে 1 নভেম্বর। বিদেশিদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে রেড অ্যালার্ট, ভিসা জটিলতা সহ নানা সমস্যা দূর করে দেশের পর্যটন শিল্প এগিয়ে যাবে বলে আশা করছেন পর্যটন উদ্যোক্তারা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে 3 দিনব্যাপী পর্যটন মেলা। দেশের সবচেয়ে বড় পর্যটন সংগঠন টোয়াবের আয়োজনে এই মেলায় অংশ নিয়েছে দেশি বিদেশি 120টিরও বেশি প্রতিষ্ঠান। সেবা ও পণ্যের উপর বিশেষ ছাড়ের পাশাপাশি হচ্ছে সেমিনার, কান্ট্রি প্রেজেন্টেশন। এ উপলক্ষে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আমরা আশা করি যে ইনবাউন্ড ট্যুরিজম, ডোমেস্টিক ট্যুরিজম হবে। যদিও ইলেকশন এবং রোজা আমাদের ফেব্রুয়ারিতে, মার্চে, সেই কারণে আমরা মনে করি যে এই বছরের ক্যাম্পেইনটুকু, নেক্সট মৌসুমটুকু আমরা খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারবো। বাংলাদেশের ব্যাপারে যেসব দেশের রেড অ্যালার্ট আছে, এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি কোনো উদ্যোগ না নেয়, এটা ইন্ডিভিজুয়ালি কেউ কিছু করতে পারবে। পর্যটনের নতুন গন্তব্যের পসরা নিয়ে মেলায় অংশ নিয়েছেন অনেক দেশীয় উদ্যোক্তা। লামা মানে মিরিঞ্জা ভ্যালিতে আসার দৃষ্টিটা খুবই কম। আপনার ইচ্ছে করলে আমরা কক্সবাজার থেকে আপনার 1 ঘন্টা ড্রাইভে আমরা মিরিঞ্জা লামা যেতে পারি, যার কারণে এই ডেস্টিনেশনটা খুব দ্রুত ডেভেলপ করবে। একটা মানুষ সেন্ট মার্টিন যাবে, ওখানে রাত্রি যাপন করতে না পারে, কিংবা যদি 5 ঘন্টা থাকতে না পারে, তাহলে তো সেন্ট মার্টিন যেতে চাইবে না। ইন জেনারেলি আমরা আসলে কিছু অবস্টাকলস তো ফেস করি, বাট আমরা সেটাকে সুন্দরভাবে ম্যানেজ করারও চেষ্টা করছি। আয়োজকরা জানিয়েছেন প্রতিদিন মেলা চলবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তবে শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রবেশ ফি দিতে হবে না। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বৃহত্তম মেরিটাইম ও অফশোর প্রদর্শনী বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো বিমক্স শুরু হয়েছে। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এই এক্সপো উদ্বোধন করেন সহকারী নৌবাহিনী প্রধান অপারেশনস রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। তিনি বলেন, এই প্রদর্শনী মেরিটাইম শিল্পে বৈশ্বিক বাজারে এক অনন্য সেতুবন্ধন তৈরি করবে। প্রদর্শনীতে বিভিন্ন দেশের অতিথি, বিদেশি কূটনীতিক এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন। প্রদর্শনী চলবে 1 নভেম্বর পর্যন্ত। সেভার ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত প্রদর্শনীতে জাহাজ নির্মাণ, জাহাজ রিসাইক্লিং, অফশোর তেল ও গ্যাস সহায়তা, শিপিং, লজিস্টিক ও বন্দর, মাছ ধরার জাহাজ ও মৎস্য এবং অটোমেশন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন স্টল রয়েছে। Today, if you are not providing, we have options to go outside. We have many options available in this global world. So don't try to make a monopoly here. It's not a warning, it's a message to all of you. আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যা থাকছে। সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের 1,60,00,000 মানুষ 2 মাসের মধ্যে খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা। তীব্র অপুষ্টির ঝুঁকিতে 16 লাখ শিশু। ঐক্যমত্য কমিশনের একপেশে সুপারিশ জাতির উপর চাপানোর চেষ্টা চলছে বলে বিএনপির অভিযোগ। 1 বছর আলোচনার নামে প্রতারণা হয়েছে মন্তব্য। শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে জামায়াতের দাবি। দেশে ভাইয়াগিরি চলবে না বলছে এনসিপি। রাজনীতিবিদদের অনৈক্যকে দুর্ভাগ্যজনক বলল অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রত্যয়। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে চীনা পণ্যে 10% শুল্ক কমালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের চীন সফর এপ্রিলে। এবং সারা দেশে ছড়িয়ে থাকা নদ নদীতে জলজ জীববৈচিত্র্য, পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।